ক্যাগ রিপোর্ট যা যা নিয়ে বেরোচ্ছে সেখানেই দেখা যাচ্ছে দুর্নীতির গন্ধ বেরোচ্ছে। ধরুন স্বাস্থ্যসাথী, সেই স্বাস্থ্যসাথীতে দুর্নীতি, মানে হিসেব করে দেখা যাচ্ছে, রিপোর্ট বলছে যে যত পরিমাণ রেশন কার্ড আছে তার চেয়ে বেশি স্বাস্থ্যসাথী কার্ড ইস্যু হয়েছে। কোথায় কোথায় দুর্নীতি, কতটা দুর্নীতি রয়েছে, ক্যাগ রিপোর্ট কি বলছে এই স্বাস্থ্যসাথী প্রজেক্ট নিয়ে? আবির আছে আমার সঙ্গে সরাসরি। আবির, অতন আমার হাতে ক্যাগের রিপোর্ট রয়েছে, ক্যাগের পারফরমেন্স অ্যান্ড কমপ্লায়েন্স অডিট রিপোর্ট, তার নাম্বার হচ্ছে রিপোর্ট নাম্বার 5/2025। সেখানে স্বাস্থ্যসাথী, যা পূর্বতন রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ছিল, এবং তুমি জানো বিভিন্ন জায়গাতে প্রশাসনিক বা রাজনৈতিক সভাগুলোতে এই স্বাস্থ্যসাথী নিয়ে ব্যাপক প্রচার পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের তরফ থেকে বারবার ধরে করা হয়েছে, এবং এই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা কি তা নিয়েও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন সময় জুড়ে তারা প্রচার করেছে। কিন্তু ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্টে স্বাস্থ্যসাথীর বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির কথা তারা তুলে ধরেছে, এবং প্রথম অংশে রিপোর্টে তারা যেটা উল্লেখ করেছেন যে স্টেট নোডাল এজেন্সি জুলাই 2024 পর্যন্ত কোনো বার্ষিক পরিকল্পনা বা কি গাইডলাইন তৈরি করে এগোতে পারা যায় স্বাস্থ্যসাথী নিয়ে, সেটাই চূড়ান্ত করে দিতে পারেনি। অর্থাৎ সেখান থেকেই এই অস্বচ্ছতা বা দুর্নীতি শুরু হয়েছে, এমনটাই মত তাদের। অতনু, তুমি উল্লেখ করেছো যে রেশন কার্ডের যা সংখ্যা তার থেকে বেশি স্বাস্থ্যসাথীর প্রাপকের সংখ্যা তার মধ্যে রয়েছে, এবং এক্ষেত্রে যে রিপোর্ট আমার হাতে রয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে মার্চ 2023 পর্যন্ত স্বাস্থ্যসাথীতে নথিভুক্ত প্রাপকের সংখ্যা আমাদের রাজ্যে যারা নথিভুক্ত রেশন গ্রাহকের সংখ্যা ছিলেন তার তুলনায় বেশি হয়েছে, এবং কি করে বেশি হয়েছে তার কোনো সদুপযুক্ত উত্তর কোনো জায়গা থেকে ক্যাগের কাছে জমা পড়েনি। দ্বিতীয়ত, আধার সংযুক্তিকরণ নিয়েও প্রশ্ন তুলে দেওয়া হয়েছে এই ক্যাগের রিপোর্টে। সেখানে কি উল্লেখ করা হয়েছে? এই প্রশ্নের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে 2021 সালের অক্টোবর মাসের যে আধার নম্বর সংগ্রহ করা এবং এই ওয়েবসাইটে আপডেট করার নির্দেশ থাকলেও সেই নির্দেশ পালন করা হয়নি, যা ক্যাগের চোখে যথেষ্ট নজরে পড়েছে। তৃতীয়ত, বেশ কতগুলো হাসপাতালের নজিরের কথা তারা বলেছেন, যে হাসপাতালগুলোর সঙ্গে স্বাস্থ্যসাথী সংক্রান্ত বিষয়ে চুক্তি হয়েছিল, যেখানে রোগীরা যেতে পারবেন, তারা দেখাতে পারবেন। সেখানে বলা হচ্ছে যে 50টা তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালের নথি পরীক্ষা করা হয়েছে, এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে 31টি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মতো প্রয়োজনীয় পরিকাঠামোই নেই, উপযুক্ত সংখ্যক বেড নেই, এবং যে ধরনের চিকিৎসা ব্যবস্থা করার জন্য তারা যে অর্থ পাবেন সেটাই নেই, যদিও তাদেরকে এই তালিকাভুক্ত করে রাখা হয়েছে। এবং এই তালিকাভুক্ত শুধুমাত্র করে রাখা নয়, এদের যে গ্রেডিং সিস্টেম, অর্থাৎ কে কতটা ভালো, কে কতটা পরিষেবা সুবিধা দিতে পারবে, এই গ্রেডিং সিস্টেমেও এই হাসপাতালগুলোকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের রিপোর্টে আর একটা জায়গায় উল্লেখ করা হয়েছে 2018 সালের এপ্রিল থেকে 2022 জুলাই পর্যন্ত 5টা বিমা সংস্থা তাদের মোট 3,955টি দাবি খতিয়ে দেখা হয়েছে, যার মূল্য চমকে দেওয়ার মতো প্রায় 8 কোটি টাকা, যেগুলো হাসপাতালকে তারা কোনো পরিশোধই করেনি। এটা ক্যাগের রিপোর্টে ধরা পড়েছে। এছাড়া যাকে বলা হয় পিডিএমএ, অর্থাৎ পোস্ট ডিসচার্জ মেডিকেল অডিট, এটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তার কারণ যে জানুয়ারি 2023 পর্যন্ত এর কোনো অডিটই হয়নি, এটাই রিপোর্টের মধ্যে উল্লেখ করা হয়েছে, এবং পরে 2023 সালের ফেব্রুয়ারি মার্চে অডিট করে দেখতে পাওয়া গিয়েছে যে বিভিন্ন হাসপাতালের উপর প্রায় 12 কোটি জরিমানা ধার্য করা হলেও তার মধ্যে প্রায় 8.36 কোটি টাকা আদায় করা সম্ভব হয়েছে, যা রিপোর্টে যে নাম্বার লেখা রয়েছে তা আমরা বলছি। এছাড়া আরও বিভিন্ন ক্ষেত্রে যাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল স্বাস্থ্যক্ষেত্রে কাজ করার জন্য, মেডিকেল অফিসার হোক, অন্যদিকে অ্যাকাউন্টেন্ট, ডেটা এন্ট্রি অপারেটর, সেখানে নিয়োগ করার ক্ষেত্রে একাধিক অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। ফলে গতকালকেও দেখিয়েছিলাম যে আমার সঙ্গে থাকো আবির, বিজেপি নেতা দেবজিৎ সরকার আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। দেবজিৎ দা, একটা সময় এই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের আয়ুষ্মান ভারতের কি দরকার, স্বাস্থ্যসাথী রয়েছে, তো স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই তো হবে চিকিৎসা। দেখা যাচ্ছে যে এখন ক্যাগ রিপোর্ট বলছে যে স্বাস্থ্যসাথী কার্ড যে পরিমাণ রয়েছে সেই পরিমাণ রেশন কার্ডও নেই। কি বলবেন? পুরোটা একটা দুর্নীতি ছিল। কিছু মানুষকে টাকা পাইয়ে দেওয়ার জন্য ব্যবস্থা ছিল, এবং সেই টাকার কার্ড মানি চলে যেত তৃণমূলের ঘরে এবং তৃণমূল নেতা নেত্রীদের বাড়িতে। এই পরিস্থিতিটাকে বদলাতেই হবে। আর এই পরিস্থিতি বদলাতে হবে শুধুমাত্র নতুন সরকার এসেছে, নতুন সরকারি ব্যবস্থায় সবকিছু ঠিক হবে তা, সেটার থেকে আরেকটি জিনিস দরকার, যারা এই কাজ করেছে তাদেরকে একদম রীতিমতন এমন সাজা দেওয়া উচিত যাতে কিনা এই ধরনের কাজ করতে ভবিষ্যতে কোনো সরকারে থাকা লোকজন যেন সাহস না পায়।
দেবজিৎ, একটা প্রশ্ন থাকবে আপনার কাছে। এই কাজ কোনো একজন দুজন বা 10 জন 15 জনের পক্ষে করা সম্ভব নয়। এটা একটা টিম, একটা সিস্টেম কাজ করেছে। সেই সিস্টেমে যারা ছিলেন তারা এখনো পর্যন্ত হয়তো সিস্টেমের মধ্যেই রয়ে গেছেন, তাদের তো আগে চিহ্নিত করা প্রয়োজন। একদমই প্রয়োজন, আমি আপনার সঙ্গে একমত। কিন্তু চিহ্নিত করণের সঙ্গে সঙ্গে কবে চিহ্নিতকরণ হবে তারপরে সাজা হবে এরকম নয়। চিহ্নিতকরণ এবং সাজা একসঙ্গেই চালাতে হবে, এবং অন্তত মামলাতে যারা যারা প্রথমের দিকে ধরা পড়বে সবকটাকে জেলে পড়া দরকার, যাতে কিনা মানুষের ট্যাক্সের টাকা নিয়ে এরম নয় ছয় করার অধিকার যে এদের নেই সেটা যাতে মানুষের কাছে গিয়ে পৌঁছয়। ধন্যবাদ দেবজিৎদা। আবির, এই যে দেবজিৎদা বলছেন যে এটা থেকে একটা টাকা শুধুমাত্র কাটমানি হিসেবে একটা টাকা চলে গেছে তৃণমূলের পার্টি ফান্ডে, মানে সেটা কি সম্ভব? মানে রিপোর্ট যা বলছে আর রিপোর্টে যে পরিমাণ গরমিল রয়েছে তাতে একটা পরিমাণের টাকা অন্যত্র সরিয়ে নেওয়া সম্ভব? সেই পরিমাণটা কত হবে তাহলে? অতনু, আগের দিনই আমরা বলছিলাম যেটা এখনো পর্যন্ত আমরা চোখে দেখতে পেয়েছি, যতটুকুনি নথি বা তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সেই অনুযায়ী গোটাটা হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। এবং যারাই গোটা প্রক্রিয়া সম্পর্কে জানেন, এই আর্থিক বিধি সম্পর্কে জানেন, খরচের হিসাব সম্পর্কে জানেন, প্রশাসনিক ক্ষেত্রে এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করতে হয় তারা জানেন, তারা বলছেন এর ভিতরে যত প্রবেশ করা হবে তত দেখতে পাওয়া যাবে যে আরও একাধিক জায়গাতেই দুর্নীতির শিকড় ছড়িয়ে গিয়েছে। এবং যেহেতু আগামী মাসে রাজ্য বিধানসভাতেই ক্যাগের রিপোর্ট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, তার আগে সমস্ত বিধায়কদেরকে সেই রিপোর্টের কপি দেওয়ার কথা, তখন আরও একাধিক তথ্য বেরিয়ে আসবে। কিন্তু এখনো পর্যন্ত তুমি এবং আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেখানে একদমই যে রেশন কার্ডের প্রাপকের সংখ্যা যা তার তুলনায় বেশি রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আধার নম্বর সংযুক্তিকরণের ক্ষেত্রে একাধিক জায়গাতে তারা সমস্যা তৈরি করে রেখেছে। তৃতীয়ত হচ্ছে যে হাসপাতালগুলোর প্রয়োজনীয় পরিকাঠামোই নেই, সেই হাসপাতালগুলোকে বাছাই করা হয়েছে। রিপোর্টের একটা জায়গাতে উল্লেখ করা হয়েছে যে দরকার ছিল হচ্ছে প্রায় 3000-এর বেশি হাসপাতাল, সেখানে হাসপাতালের সংখ্যা এই 2600-র কাছাকাছি বেঁধে রেখে দেওয়া হয়েছে। ফলে মানুষ আরও হাসপাতালগুলোতে যেতে পারতেন, কিন্তু তারা যেতে পারলেন না। বা কেন যেতে পারলেন না? তাহলে কি ওই যে হাসপাতালগুলোকে এই তালিকার মধ্যে রাখা হলো তাদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা কোনো বিশেষ গোষ্ঠীর কাছে কেউ পেয়েছেন কি, সেটা এর মধ্যে আলোচনায়। এবং অবশ্যই যে ডেটা এন্ট্রি অপারেটর হোক, অ্যাকাউন্টসের হোক, মেডিকেল অফিসার হোক, সেখানগুলোর ক্ষেত্রে নিয়োগ করার ক্ষেত্রেও একাধিক অসুবিধার কথা তারা বলছেন। অর্থাৎ প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই নিয়োগ শুধু নয়, এই কাজ পরিচালনা করার জন্য যে ধরনের দায়িত্বশীলতা দেখানো উচিত ছিল তার কোনোটাই হয়নি। এবং যে অর্থ খরচ হয়েছে সেই অর্থ খরচের যে হিসেব, সেই হিসেবের কোথাও গরমিল সেটাই বারবার ধরে ধরা পড়েছে। এবং সে কারণেই এই যে ক্যাগে গরমিল ধরা পড়ছে, ক্যাগে স্বাস্থ্যসাথীতে ব্যাপক গরমিল ধরা পড়েছে, এই গরমিল দুটো কারণে হতে পারে। প্রথমত সেটা হচ্ছে অসাবধানতা, একেবারেই মানে দায়িত্বজ্ঞানহীনতা, ব্যর্থতা, কিভাবে কাজ করতে হয়, কিভাবে পরিকাঠামো তৈরি করতে হয় সেটা করতে না পারা হয়, এটা একটা কারণ হতে পারে। নয়তো কারণ হতে পারে যে স্বাস্থ্যসাথীর আড়ালে, এই গরমিলের আড়ালে একটা বিপুল পরিমাণের বা বিপুল অঙ্কের টাকা সাইফনিং হয়েছে, অন্য কোথাও বেরিয়েছে। কি মনে হয়? দেখো, দুটো বিষয় অবশ্যই আলোচনার বিষয়, কিন্তু প্রথম বিষয়টা নিয়ে যদি তুমি আমি কথা বলি, যারা বাস্তবিক বোধ যাদের রয়েছেন তারা কিন্তু প্রথমটার ক্ষেত্রে সে অর্থে সহমত পোষণ করবেন না। তার কারণ হচ্ছে রাজ্য প্রশাসন চলছে, এটা রাজ্য সরকার চলছে, এবং সেখানে বিভিন্ন স্তরের দায়িত্ব পালন করার জন্য বিভিন্ন স্তরের আধিকারিকরা রয়েছেন। সর্বোচ্চ আধিকারিকদের একটা পর্যায় রয়েছে, কারুর নজরে এত বছর ধরে পড়লো না গোটা বিষয়টি। 2018 সাল থেকে বলা হচ্ছে 2025 পর্যন্ত, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 এতগুলো বছর হয়ে গেল। এতগুলো বছরের মধ্যে কারুর নজরে পড়লো না? এটা কখনো হতে পারে? একটা ভুল হতে পারে, দুটো ভুল হতে পারে, 5টা ভুল হতে পারে। এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে একাধিক পয়েন্ট রয়েছে, তার সবকটা জায়গাতে এই ধরনের ভুল হতে পারে। দ্বিতীয় বিষয়টা, অর্থাৎ ওই অর্থ অন্যত্র ব্যবহার হয়েছে কিনা বা অন্যত্র কারুর কাছে গেছে কিনা সেটা দেখার জন্যই তো তুমি জানো যে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে এই রিপোর্টগুলো নিয়ে শুধু আলোচনা হবে এমনটা নয়, এর জন্য আলাদা আলাদা করে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, দায়িত্বপূর্ণ ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে, যে প্রত্যেকটা ক্ষেত্রে এই ধরনের যে দুর্নীতির অভিযোগ আসছে সেগুলোকে তারা খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখে তাদের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে। ফলে দ্বিতীয় ক্ষেত্রটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ক্যাগ রিপোর্টগুলো প্রকাশ্যে আসার পর। এবং যেহেতু আলোচনা হওয়ার কথা রয়েছে, বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছেন তৃণমূল নেতা, বৈষ্ণব চট্টোপাধ্যায় রয়েছেন বৈষ্ণবদা। এই যে ক্যাগ রিপোর্ট স্বাস্থ্যসাথীর, সেই ক্যাগ রিপোর্টে বলছে যে রেশন কার্ডের থেকেও বেশি স্বাস্থ্যসাথী কার্ড, একাধিক বেনিয়ম, একাধিক গরমিল, হাসপাতালের যে গ্রেড হয়েছে সেই গ্রেডিংয়ে গরমিল,
বাড়তি খরচ 14.48 কোটি টাকা এবং 2024 পর্যন্ত প্রকল্পের কোনো পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি হয়নি। কি বলবেন বৈশানবদা? আমি তো বিস্তারিত জানি না, তবে হাসপাতালগুলো ওটা স্বাস্থ্যসাথী কার্ডটা জমা রাখে এবং স্বাস্থ্যসাথী কার্ডটা হাসপাতাল কর্তৃপক্ষ যাচাই করে, তারা সরকারের যে দপ্তর আছে তার সঙ্গে কথা বলে। স্বাস্থ্যসাথীটা তো মূলত মহিলা প্রদান করে সেখানে মানুষের সেবার দৃষ্টিভঙ্গি থেকেই করা হয়েছে এবং তাতে বহু লোক উপকৃত হয়েছে। আমি জানি না ক্যাগ রিপোর্টে ওনারা কি বলেছেন, আপনার মুখ থেকে যতটা শুনলাম ততটুকুই আমি জানলাম। তবে এইটুকু আমি বলতে পারি যে স্বাস্থ্যসাথীটা একটা সোশ্যাল ওয়েলফেয়ারের লক্ষ্য থেকেই করা হয়েছিল এবং এতে বহু মানুষ উপকৃত হয়েছিল। এবং কোথাও যদি কোনো গরমিল থাকে তাহলে সেটা নিশ্চয়ই তদন্ত হবে, কিন্তু তাই বলে একটা প্রকল্পকে সেটাকে উপরে একটা কালি ছিটিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে বিভিন্ন প্রকল্প, সামাজিক প্রকল্পে মানুষ উপকৃত হয়েছে, এটা একটা কিছুদিন ধরে চলছে যে এই প্রকল্পগুলিকে একটু মানুষের কাছে ছোট করে দেওয়া। কারণ এই সরকার তো নতুন সরকারের কাছ থেকে তো মানুষের কিছু এক্সপেকটেশন নেই। এটা তো মানুষের ভালো করার জন্য একটা প্রকল্প, একদম সরকারের এই প্রকল্প মানুষের পাশে দাঁড়ানোর প্রকল্প, মানুষের ভালো করার জন্য প্রকল্প। যে প্রকল্পের পরিচালনার জন্য নাকি প্রয়োজনীয় কর্মী নিয়োগ হয়নি, ক্যাগ রিপোর্ট বলছে যে 2024 পর্যন্ত এই প্রকল্পের পূর্ণাঙ্গ গাইডলাইনই তৈরি হয়নি, তাহলে মানুষের ভালো কিভাবে হবে? এটা তো দেখুন, আমি তো ক্যাগ রিপোর্টে কি আছে তা পুঙ্খানুপুঙ্খ না জেনে বলতে পারবো না। তবে এইটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে পশ্চিম বাংলায় যে সামাজিক প্রকল্পগুলো মমতা ব্যানার্জি সরকারের সময় হয়েছিল তাতে বহু মানুষ উপকৃত হয়েছিল। আজকের তারিখে কিন্তু সাধারণ মানুষ কোনো জায়গায় কোনো হেল্প সরকারের কাছ থেকে পাচ্ছে না, শুধু বিরোধীদেরকে আটকে দেওয়া ছাড়া, বিরোধীদেরকে অ্যারেস্ট করা ছাড়া সাধারণ মানুষের কাছে কোনো কাজ পর্যন্ত পায়নি। ধন্যবাদ বৈশানবদা। আবির, তার মানে বৈশানবদা এখনো পর্যন্ত এই ক্যাগ রিপোর্টটা হাতে পাননি। বারবার করে বলছেন যে ক্যাগ রিপোর্টে কি রয়েছে তা তো তিনি বলতে পারবেন না, কারণ ক্যাগ রিপোর্ট তিনি হাতে পাননি। কিন্তু এটা স্পষ্ট যে তিনি বারবার বলছেন যে মানুষের ভালোর জন্য করা হয়েছিল প্রকল্প, কিন্তু ক্যাগ রিপোর্ট বলছে মানুষের ভালো করতে গেলেও সেটাও তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে করতে হয়। কোনো পূর্ণাঙ্গ গাইডলাইনই তৈরি হয়নি 2024 পর্যন্ত। দেখো, প্রথমত এই ধরনের প্রকল্প যখন হাতে নেওয়া হয় তাতে অবশ্যই এটা জনমুখী পরিকল্পনা করা হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বহু মানুষ রয়েছেন তারা স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে গত দিনে যে সুবিধা পেয়েছেন তার কথাও বারবার ধরে উঠেও এসেছে। কিন্তু বিষয়টা হচ্ছে মানুষজনকে সুবিধা দেওয়ার প্রকল্পকে সামনে রেখে যদি তার পিছনে এমন কোনো চক্র চলে থাকে বা তা একাধিক জায়গাতে ফাঁক রেখে দেওয়া যাতে কেউ কোনো একটা গোষ্ঠী বা বিশেষ কেউ যদি কোনো সুবিধা পেয়ে থাকেন, সেটাও কখনো মানে যুক্তিগ্রাহ্য হতে পারে না বা সেটাকে মেনে নেওয়ার মতো কোনো জায়গাও হতে পারে না। আর এই ফাঁক ফোকর ত্রুটি এগুলোকেই ধরার কাজই তো হচ্ছে সিএজির, এবং তারা বলেন যে সিস্টেমকে যতটা সম্ভব তোমাকে স্বচ্ছ পরিষ্কার রাখতে হবে, তার মধ্যে দিয়ে এগোতে হবে। ফলে জনমুখী প্রকল্পের কাজ হবে, মানুষ সুবিধা পাবেন, তার জন্য আমি সিস্টেমে একাধিক ফাঁকফোকর রেখে যাব এবং তার জন্য একটা গোষ্ঠী হয়তো সুবিধা পেয়ে যাবেন। আমরা জানি না, তদন্তের ক্ষেত্রে এটা উঠে আসবে, কিন্তু এই বিষয়টাও বোধহয় এর মধ্যে রাখতে পারা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে সিএজির রিপোর্ট প্রকাশ্যে কিছুদিনের মধ্যেই চলে আসবে, ইতিমধ্যেই বিধানসভাতে পেশও করে দেওয়া হয়েছে এবং তোমাকে বারবার ধরেই বলছি যে আগামী মাসে এই অধিবেশনে এইটা নিয়ে আলোচনা হওয়ারও কথা রয়েছে, বিশেষ অধিবেশনে ডাকা হচ্ছে, ফলে তাতে আরও একাধিক তথ্য সামনে আসতে চলেছে। কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথীর মতো ফ্ল্যাগশিপ প্রকল্প যেটা গত সরকারের আমলে ছিল তা নিয়ে তারা ব্যাপক প্রচার করেছে, বিভিন্ন জায়গাতে প্রচার করেছে এবং তারা এটাকেও তাদের অন্যতম জনসংযোগের প্রচারের হাতিয়ার বলে তারা মনে করত। কিন্তু সেখানে যে ফাঁকগুলো ক্যাগের তরফ থেকে তুলে ধরা হয়েছে, অনেকেই বলছেন গোটা বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, সিরিয়াস ইস্যুর জায়গাতে রয়েছে। ক্যাগ রিপোর্ট কিসের না? স্বাস্থ্যসাথী প্রকল্পে। যে স্বাস্থ্যসাথী প্রকল্প একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ছিল বিগত সরকারের, যে মানুষের সুবিধার জন্য হাসপাতালে ভর্তি হলে স্বাস্থ্যসাথী প্রকল্প তাদের সত্যি সাথীর মতো, বন্ধুর মতো কাজ করবে, সেই স্বাস্থ্যসাথী প্রকল্প দুর্নীতির সাথী,
অন্তত ক্যাগ রিপোর্ট যা বলছে বা ক্যাগ রিপোর্টে যা রয়েছে তাতে তো তাই মনে হচ্ছে। একাধিক জায়গায় গরমিল রয়েছে, একাধিক রকমের গরমিল রয়েছে। সবচেয়ে মারাত্মক জায়গা রিপোর্ট বলছে যে যত পরিমাণ রেশন কার্ড রয়েছে স্বাস্থ্যসাথীর কার্ডের পরিমাণ তার চেয়ে বেশি। হলো কি করে এই এত পরিমাণ স্বাস্থ্যসাথী কার্ড বিলি করে? তাহলে সুবিধা কাদের হলো? কেন করা হলো এতগুলো স্বাস্থ্যসাথী কার্ড? যার হয়তো রেশন কার্ডও নেই তার কাছে স্বাস্থ্যসাথী কার্ড, নাকি এক একজনের নামে 2-3টে স্বাস্থ্যসাথী কার্ড? হাসপাতালের তালিকা তৈরি করতে হয় যেখানে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হবে বা স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া যাবে। সেই তালিকা তৈরিতে দেখা যাচ্ছে বিস্তর বেনিয়ম। দেখা যাচ্ছে হাসপাতালের গ্রেড, মানে যে গ্রেডেশন অনুযায়ী ঠিক করা হবে যে এই স্বাস্থ্যসাথী কার্ডে কোন হাসপাতাল কোন গ্রেডে থাকবে এই প্রকল্পের, সেই গ্রেডেও দেখা যাচ্ছে গরমিল। এবং এই গরমিলটা কিভাবে হচ্ছে? তাহলে কি হাসপাতালগুলিকে, কিছু হাসপাতালকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল? কিভাবে সুবিধা পাওয়ানো হয়েছিল? প্রকল্প পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মীও নিয়োগ হয়নি এবং 2024 পর্যন্ত প্রকল্পের পূর্ণাঙ্গ গাইডলাইনই তৈরি হয়নি। কামারহাটি পুরসভায় নিয়োগে বেনিয়মের অভিযোগ। ইডি দপ্তরে মদন মিত্রকে ডেকে পাঠানো হয়েছিল। মদন মিত্র ইডি দপ্তরে রয়েছেন, সেখান থেকে আমার সঙ্গে আমার সহকর্মী অনুপ রয়েছেন। অনুপ, মদন মিত্র কখন এলেন ইডি দপ্তরে, তার কাছ থেকে আজ কি জানতে চাওয়া হবে? তবে পৌর নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় মদন মিত্র কামারহাটির তৃণমূল বিধায়ক, তাকে তলব করা হয়েছিল। 12:15 তিনি ইডি দপ্তরে এসে পৌঁছন এবং 12টার মধ্যে তাকে আসতে বলা হচ্ছে ইডি দপ্তরে। এবং কামারহাটি পৌরসভায়, যে পৌরসভার ক্ষেত্রে বলা হচ্ছে বেনিয়মভাবে 125 জনের চাকরি এবং সেক্ষেত্রে কিন্তু আর্থিক লেনদেন হয়েছিল, এই সংক্রান্ত মামলায় তাকে তলব করা হয়েছিল। অয়নশীলকে যখন গ্রেপ্তার করা হয়, পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং তার থেকে যে নথি পাওয়া গেছিল, দেখা গেছিল একাধিক পৌরসভার নাম, তার মধ্যে কামারহাটি পৌরসভা ছিল, যেখানে দেখা গেছিল এবিএস ইনফোজিন প্রাইভেট লিমিটেড যে কোম্পানি, অয়নশীলের কোম্পানির মাধ্যমে লেনদেন হয়েছিল। সেই কারণে তার পরিবারের সদস্যদের নাম উঠে এসেছিল। সেই কারণে মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র, অন্যদিকে দুই ছেলে, একদিকে শুভরূপ দত্ত, অন্যদিকে স্বরূপ দত্ত, এই স্বরূপ মিত্র, এই প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং সেক্ষেত্রে স্বরূপ মিত্রকে দেখা গেছিল 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ, শুভরূপ মিত্রকে দেখা গেছিল 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তার স্ত্রীকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং অ্যাকাউন্ট সম্পর্কিত এবং পাশাপাশি আইটি সংক্রান্ত একাধিক তথ্য খতিয়ে দেখা হয় এবং সেই সমস্ত ডকুমেন্টস যেমন খতিয়ে দেখা হয়েছিল এবিএস ইনফোজিন প্রাইভেট লিমিটেড, যেটা অয়নশীলের কোম্পানির মাধ্যমে কোনো টাকার লেনদেন হয়েছিল কিনা, এবং সেই সংক্রান্ত বিষয় যেমন খতিয়ে দেখার পরবর্তী ক্ষেত্রে মদন মিত্রকে তলব করা হয়েছিল। মদন মিত্র তৃণমূল বিধায়ক কামারহাটি, তিনি ইডি দপ্তরে এসেছেন, তাকে এই সমস্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা এবং 125 জনের যে চাকরির সুপারিশ অয়নশীলকে করা হয়েছিল, কি মারফত করা হয়েছিল, তার বদলে কোনো বেনিয়মভাবে টাকার লেনদেন হয়েছিল কিনা এবং বেনিয়মভাবে চাকরি কেন তিনি সুপারিশ করেছিলেন, এই সমস্ত একাধিক বিষয় নিয়ে মদন মিত্র তাকে জিজ্ঞাসাবাদ করাবে। ইডি তদন্তকারী আধিকারিক তারা মদন মিত্রকে যেমন জিজ্ঞাসাবাদ করবে, তাদের বয়ান ইতিমধ্যে লিপিবদ্ধ করবে। তার কারণ মদন মিত্রকে জিজ্ঞাসাবাদের পৌর নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু একাধিক পৌরসভার নাম উঠে এসেছিল। যেই পৌরসভার মামলায় কিন্তু সুজিত বসু, প্রাক্তন দমকল মন্ত্রী, তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল তৃণমূল বিধায়ক মদন মিত্র, তাকে তলব করা হয়েছিল এবং মদন মিত্র তিনি এসেছেন। কিছুক্ষণ সময়ের পরবর্তী ক্ষেত্রেই মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করাবে ইডি তদন্তকারী আধিকারিক, তাকে জিজ্ঞাসাবাদ করবে, তার বয়ান লিপিবদ্ধ করবে এবং মদন মিত্রর সঙ্গে অয়নশীলের যোগ সাজেশ থেকে শুরু করে কিভাবে তিনি সুপারিশ করেছিলেন, এই পুরো বিষয়গুলো কিন্তু জিজ্ঞাসাবাদে স্পষ্ট হতে চায়। এবং এবিএস ইনফোজিন প্রাইভেট লিমিটেড যে কোম্পানি অয়নশীলের, তার মাধ্যমে কিভাবে টাকার লেনদেন তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে হয়েছিল কিনা, এই সমস্ত বিষয় তার থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারই পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে মদন মিত্রের দুই যে ছেলের কথা বলা হচ্ছে, শুভরূপ মিত্র, অন্যদিকে স্বরূপ মিত্র, এই দুজনের যে বয়ান পেয়েছিল, এই বয়ান কিন্তু মদন মিত্রকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার স্ত্রীর কথা বলা হচ্ছে অর্চনা মিত্র, তার যে বয়ান নিয়েছিল সেই আকারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইডির পক্ষ থেকে ইতিমধ্যেই পৌর নিয়োগ যে দুর্নীতি মামলা, সেই মামলার ক্ষেত্রে বলা হচ্ছে কামারহাটি পৌরসভায় শুধুমাত্র 125 জনের এই চাকরি সুপারিশ তিনি করেছিলেন অয়নশীলের কাছে এবং অয়নশীল এই যে চাকরি যে 125 জনের দেওয়া হয়েছিল, প্রত্যেকটি ক্ষেত্রে মদন মিত্রের কিন্তু সক্রিয় ভূমিকা ছিল, এই তথ্য উঠে আসে। এবং তার পরবর্তী ক্ষেত্রে মদন মিত্রকে যেমন আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মদন মিত্রের দুই ছেলে এবং মদন মিত্রের স্ত্রী, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মদন মিত্রের প্রত্যেকটি বয়ান ইতিমধ্যে ইডির পক্ষ থেকে আজকে লিপিবদ্ধ করা হবে। মদন মিত্র ইডি দপ্তরে এসে পৌঁছেছেন, কিছুক্ষণের মধ্যেই তাকে এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হবে ইডির পক্ষ থেকে। কামারহাটি পুরসভায় যে নিয়োগ ছিল, কামারহাটির পুরসভার সেই নিয়োগে বেনিয়ম পাওয়া গেছে। দেখা গেছে যে সেই নিয়মে টাকা দিয়ে নিয়োগ করা হয়েছে এবং এই ঘটনা কিভাবে ঘটলো, এই টাকা কোথায় গেল, টাকা কোন হাত ঘুরে কিভাবে এলো, মদন মিত্র এর মধ্যে কিভাবে জড়িত, মদন মিত্র এর মধ্যে কোনো রকমভাবে জড়িত কি,
মদন মিত্র কতটুকু জানেন, এই সব কিছু জানতে চাইছে ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। এবং তার যে আর্থিক লেনদেন, তার যে আর্থিক ব্যাংক স্টেটমেন্ট, এই সব কিছু খতিয়ে দেখা হয়েছে। তার কাছে জানতে চাইছে যে এই বেনিয়ম নিয়ে বা পুরসভায় যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে পুরসভায় একের পর এক নিয়োগ হয়েছে, সেই নিয়োগের ব্যাপারে মদন মিত্র কি জানেন তা জানতে চাওয়া হচ্ছে তার কাছে। এর আগে তার স্ত্রী আর তার পুত্র, তার ছেলেকে আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মদন মিত্রের বিরুদ্ধে যে চাকরি দেওয়ার বদলে তিনি টাকা নিয়েছেন, এবং এরকম 125 জনের নিয়োগে বেনিয়মের অভিযোগ রয়েছে। কামারহাটি পুরসভায় নিয়োগে এই বেনিয়মের অভিযোগ কিভাবে এলো না, অয়নশীলকে আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সে জিজ্ঞাসাবাদেই তথ্য পায় ইডি, এবং তারপরেই এবার ইডি মদন মিত্রকে তলব। মদন মিত্র এই মুহূর্তে ইডির দপ্তরে। এর আগে তার স্ত্রী এবং ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পুরনিয়োগ দুর্নীতিতে তার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ চাকরি দেওয়ার বদলে। প্রশংসা নিন্দায় কিছু যায় আসে না, যে যা কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি অন্যায় না করে থাকেন ভয়ের কোনো কারণ নেই। আর এই যে অপরিসীম দুর্নীতি পশ্চিমবাংলায় রন্ধ্রে রন্ধ্রে, তার মধ্যে যে যুক্ত থাকবে সবাইকে বিচারের সামনে আসতে হয়।